বন্ধুরা, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024 এর পরীক্ষা সদ্য শেষ হয়েছে। আজকে আমরা দেখে নেব এর পরীক্ষার যে জীবনবিজ্ঞানের পার্টটা রয়েছে সেই পার্টে যে অ্যান্সারগুলো রয়েছে সেই অ্যান্সারগুলো কী হবে। তো মনে রাখো, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলে রাখি, জীবনবিজ্ঞানের প্রশ্ন এত সহজ লেয়ার 2তে হবে এটা আমরা কেউ কল্পনাও করতে পারি না। তো এখানে দেখো যে 37 নম্বর প্রশ্ন, এত সহজ প্রশ্ন এসছে এবার লেয়ার 2তে। আশা করি এবার স্কোরিং লেয়ার 2 বেশি হবে এবং কম্পিটিশনও বেশি হবে। 37 নম্বর প্রশ্ন দেখো যে ফণিমনসা গাছের সমস্ত গায়ে কাঁটা রয়েছে, এই কাঁটাগুলি কাজ হলো কি? তো কাঁটাগুলোর কাজ দুটো হয়, একটা হচ্ছে বাষ্পমোচন রোধ করা আর একটা হচ্ছে আত্মরক্ষায় সাহায্য করা। তো এখানে বাষ্পমোচন রোধ করা অপশন নেই, বাষ্পমোচন করা অপশন আছে, তাহলে এটা হবে 37 নম্বর প্রশ্নের উত্তর হবে বি। আচ্ছা, এখানে দেখো 38 নম্বর প্রশ্ন, এস্টিভেশন একটি বিপাকীয় অভিযোজন। এস্টিভেশন এটি যার প্রভাব এড়াতে সাহায্য করে সেটি কি? তো মনে রাখবে 38 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, অর্থাৎ গরম। আচ্ছা, এবার এখানে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন সংশ্লেষ ও সঞ্চয়ের স্থান হিসেবে কাজ করে। এই কাজের জন্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার সাথে সংযুক্ত হতেই হবে অবশ্যই, সে কে? তো মনে রাখবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর মধ্যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু এই প্রোটিন সংশ্লেষণের কাজটা করে। তো এক্ষেত্রে উত্তর হবে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিন তৈরি করার সময় করে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সঞ্চিত করে রাখে। তাহলে এর উত্তর হবে রাইবোজোম। প্রশ্ন নম্বর 39। প্রশ্ন নম্বর 40-এ চলে আসো, যে পেশি কোষগুলি খুব ঘনভাবে বলপূর্বক নড়াচড়া করতে সাহায্য করতে হয় তাদের কোষে বেশি সংখ্যক কী থাকে? তো মনে রাখবে এটার প্রশ্ন উত্তর হবে 40-এর বি, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কারণ যেটা ঘন বলপূর্বক নড়াচড়া করতে হয় সেখানে মাইটোকন্ড্রিয়া বেশি প্রয়োজন, কারণ শক্তি দরকার। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর। এখানে লক্ষ্য করে দেখবে প্রশ্নগুলোর উত্তরগুলো এমন যাতে তোমাকে একটু ভাবতে হয় এবং তোমার কনসেপচুয়াল টাইপ প্রশ্ন। আচ্ছা, এবার দেখি যে প্রোটিস্টরা ইউক্যারিওটিক হয় তার কারণ কি? প্রোটিস্টরা ইউক্যারিওটিক হয় তার কারণ তাদের সংগঠিত নিউক্লিয়াস এবং পর্দাযুক্ত কোষাঙ্গাণু বর্তমানে। এই 1 নম্বর অপশন অর্থাৎ এ নম্বর অপশনটা হবে। 42 নম্বর অপশন কি হবে? না, 42 নম্বর প্রশ্ন উত্তর বলছে স্ত্রী মশার শরীরে ধারালো সূঁচের মতো অংশ যা দিয়ে বিভিন্ন প্রাণী রক্ত শোষণ করে তাকে কি বলে? তাকে প্রোবোসিস বলা হয়। অর্থাৎ এক্ষেত্রে 42 নম্বর প্রশ্নের উত্তর হবে সি। অ্যান্টেনা, ম্যান্ডেবল, ল্যাবিয়াম এগুলো এর পার্ট নয়। আচ্ছা, ওভিউলেশন, বয়ঃসন্ধিকাল। 43 নম্বর প্রশ্ন দেখো যে বয়ঃসন্ধিকালে স্বাভাবিক স্ত্রী দেহে নিচে কোন ঘটনাটি ঘটে না? স্ত্রী দেহে কোন ঘটনাটি ঘটে না? ডিম্বাণু নিঃসরণ ঘটে, বয়ঃসন্ধিকালের স্তনের বিকাশ ঘটে, নিতম্বের প্রসারণ ঘটে, বুকে রোমের আবির্ভাব ঘটে না, কারণ এটা টেস্টোস্টেরন হরমোনের কাজ। ইস্ট্রোজেন হরমোনের কাজ যাতে শরীরে লোমের আধিক্য বেশি না হয়, কম হয়। আর টেস্টোস্টেরন হরমোনের পুরুষদের দেহে কাজ হচ্ছে দেহে লোমের আধিক্য এবং মাথায় লোমের আধিক্য যাতে কম হয় তার ব্যবস্থা করা। তো এক্ষেত্রে ডি নম্বর অপশন 43 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্ন, মায়ের কাছে পূজার আবদার, পূজা মেয়ের নাম এখানে বলা হয়েছে, পূজার আবদার সে ঘুগনি খাবে। মা তাই কুঁচকানো শক্ত মটর দানা সারা রাত জলে ভিজিয়ে রাখলেন। সকালে পূজা দেখলো মটর দানাগুলি ভিজে নরম হয়ে ফুলে উঠেছে। কোন প্রক্রিয়ার ফলে মটর দানাগুলি অমন পরিবর্তন হয়েছে? এখানে ব্যাপন অভিশ্রবণ প্রক্রিয়া এত সুন্দর প্রশ্ন করেছে। এখানে মনে রাখবে যে অন্তঃঅভিশ্রবণ ও বহি অভিশ্রবণ, অর্থাৎ জল যদি বাইরে থেকে ভেতর দিকে প্রবেশ করে দ্রাবকের কণা, তখন তো সেটাকে বলা হচ্ছে অন্তঃঅভিশ্রবণ। তো বোঝাই যাচ্ছে যে মটর দানাগুলো নেওয়া হয়েছিল সেগুলো গরমে শুকিয়ে গেছিলো বা শুষ্ক ওয়েদারে শুকিয়ে রাখা হয়েছিল যাতে নষ্ট না হয়। তারপর সেটাকে জলে যখন ডোবানো হয়েছে সে ফুলে উঠেছে, তার কারণ জলে তার কী হয়েছে? অন্তঃঅভিশ্রবণ ঘটেছে। অভিশ্রবণ প্রক্রিয়া জল বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছে, সেই জন্য এটা অন্তঃঅভিশ্রবণ প্রক্রিয়া অংশ। আচ্ছা, এবার প্রশ্ন করেছে শালুক, কচুরিপানা এই ধরনের উদ্ভিদের দেহে এরেনক্যামা দেখা যায়। প্রধানত কোন প্রয়োজনে এদের দেহে এই কলা থাকে? শালুক, কচুরিপানা আমরা সবাই জানি যে এরা হচ্ছে জলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ জলে ভেসে থাকার জন্যই এই কলাগুলো ব্যবহার করে, তাহলে জলে ভেসে থাকা এখানে এই অপশন হবে। আচ্ছা, এবার দেখো এখানে 45, 46, 47, 48 নম্বর অপশন পরে বলছি। 49, 50 নম্বর দেখো, একটি মনোরম কোষ জল শোষণ করে ড্যাশের মাধ্যমে, কারণ উপস্থিত জলের তুলনায় মনোরম কোষ রসের জলবিভব ড্যাশ। এক্ষেত্রে দেখো তোমাদেরকে বারবার বলেছি যে তোমাদের টিউশনি পড়ে এগুলো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে না। এই প্রশ্নটা একটু ট্রিকি কোশ্চেন করেছে, অনেক ছেলে উত্তর দিতে পারবে না। তো এক্ষেত্রে দেখো এই প্রশ্নের উত্তর
49 নম্বর প্রশ্নের উত্তর কী হচ্ছে দেখো, এক্ষেত্রে ওর উত্তরটা হবে বি, অভিস্রবণ এবং কম। কি কম না, বলা হচ্ছে যে একটি মনোরমের কোষ জল শোষণ করে, তার কারণ কোথা থেকে জল শোষণ করে? অভিস্রবণ প্রক্রিয়া জল শোষণ করে। কার মাধ্যমে? অভিস্রবণের মাধ্যমে, সেটা জানি আমরা। কারণ মাটিতে উপস্থিত জলের তুলনায় মূলরমের যে কোষ রয়েছে সেই কোষের জলবিভব মানে ওয়াটার পটেনশিয়াল সেটা কম না বেশি? তো মনে রাখবে অবশ্যই মাটির জল যখন ভিতরে প্রবেশ করছে সেজন্য মাটির জলের জলবিভব কম হবে এবং কোষের ভেতরে জলবিভব বেশি হবে, ওয়াটার পটেনশিয়াল কোষের ভেতরে জলবিভব কম হবে এবং মাটিতে যে জল রয়েছে তার জলবিভব বেশি হবে, ওয়াটার পটেনশিয়াল মাটির জলে বেশি থাকবে কিন্তু কোষের ভিতরে কম হবে। তার কারণ সেই জন্য এর অপশন হবে বি, অভিস্রবণ এবং কম, মানে এখানে জলবিভব কম, কোষের ভিতরে জলবিভব কম। আচ্ছা, এবার আছো নখ ও চুলের সজীব কোষগুলিতে দ্রুত কেরাটিন জমা হওয়ার কারণ এই নখ ও চুলের দৃঢ়তা খুব দ্রুত বৃদ্ধি পায়। এই কোষগুলিতে কেরাটিন জমা হওয়া উচ্চ হারে ধরে রাখতে নিচের কোন অঙ্গাণুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? এক্ষেত্রে মনে রাখবে যে আমাদের যে নখ তৈরি হচ্ছে, চুল যে তৈরি হচ্ছে, এখানকার কোষগুলো দ্বারাই তৈরি হচ্ছে। এই যে অংশে নখ রয়েছে তার গোড়ার দিকটাতে যে কোষগুলো রয়েছে তারাই কী করছে? প্রচণ্ড পরিমাণে প্রোটিন এখানে সাপ্লাই করছে নখ তৈরি হওয়ার জন্য। তো এই প্রোটিনটা আসছে কোত্থেকে? এই প্রোটিন মনে রাখো, প্রোটিন তৈরি করে রাইবোজোম। তো রাইবোজোম তো এখানে নেই, এখানে রয়েছে আমাদের কোষের মধ্যে বেশিরভাগ জায়গায় রয়েছে স্কেলেটন রূপে, স্কেলেটন রূপে, সেটার নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কী রয়েছে? রাইবোজোম রয়েছে তার গায়ের মধ্যে, যেগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারা কী করছে? কন্টিনিউয়াস প্রোটিন তৈরি করছে এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে কোষ অঙ্গাণু সে ক্রমাগত প্রোটিন সাপ্লাই করার ফলে কিন্তু নখ, চুল এগুলোর বৃদ্ধি ঘটছে। তাহলে এখানে উত্তর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। তাহলে এবার আমরা চলে যাই 46, 47, 48 নম্বর প্রশ্নে। বলছে আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বেশিরভাগ কোষীয় অঙ্গাণু ভালোভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয় না, কেন? তার কারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রে বলা হচ্ছে এখানে কী হচ্ছে, কোষীয় অঙ্গাণুকে আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বড়, কোষীয় অঙ্গাণুগুলো আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বড়। ব্যাপারটা ঠিক হলো না। কোষীয় অঙ্গাণুগুলি সাইটোপ্লাজমের গভীরে ঢুকে থাকে, সেটাও ঠিক নয়। অকোষীয় অঙ্গাণু আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট। অনেক কোষীয় অঙ্গাণু আলোক তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় ছোট ল্যামডা। হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে কোষীয় অঙ্গাণু পর্যবেক্ষণ করার পক্ষে আলো অত্যন্ত অনুজ্জ্বল না, সেটাও ঠিক নয়। এখানে সি নাম্বার অপশন মনে হচ্ছে হবে। ঠিক আছে, এখানে 46 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন বলছে একজন বয়স্ক মানুষ ডাক্তারবাবুর কাছে নিয়মিত শারীরিক অসুবিধার কথা বলতে গিয়ে তিনি জানালেন যে তিনি দুর্বল বোধ করেন এবং তার রক্তে শর্করার মাত্রা বেশি। ডাক্তারবাবু তার খাবার পরিমাণ এবং তার ধরন বেঁধে দিলেন, তার কোন চিকিৎসা তিনি নির্দেশ দিলেন? এই ক্ষেত্রে একটা বলে রাখি, যখন তিনি কি দুর্বল বোধ করছেন, তার খাওয়া বেঁধে দেওয়া হচ্ছে, তার মানে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে রক্তের সঙ্গে রিলেটেড কোনো একটা অসুখ হতে পারে বা এটা আমাদের শরীরের এনার্জির সঙ্গে রিলেটেড কোনো একটা অসুখ হতে পারে, যেখানে দুর্বল বোধ করার ব্যাপার, শারীরিক অসুবিধার কথা আসছে, দুর্বল বোধ করেন। তার কারণে দুর্বল এবং শক্তি এই প্রদান করে মেইনলি হচ্ছে শর্করা। শর্করা জাতীয় খাদ্য যদি কম হয় বা কোষের মধ্যে প্রবেশ না করে সেক্ষেত্রে কিন্তু দুর্বল বোধ করা যেত। এই ক্ষেত্রে আমাদের ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা জানি যে ইনসুলিন হরমোন, এই হরমোন আমাদের শরীরের রক্ত কোষগুলোতে ইনসুলিন হরমোন কী করে? কার্বোহাইড্রেট ঢোকাতে সাহায্য করে। এবার কোনো ডায়াবেটিস রোগীর যদি ইনসুলিন হরমোন কম থাকে সেক্ষেত্রে রক্তের মধ্যেই খাবারটা থেকে যায়, আমাদের কোষে প্রবেশ করে না। সেই জন্য কোষে না প্রবেশ করলে তো এনার্জি পাওয়া যাবে না, রক্তে গেলে এনার্জি পাওয়া যায় না, এটা কোষে ঢুকতে হবে, তবে এটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে। তো এই ক্ষেত্রে সেই জন্য বোঝাই যাচ্ছে যে এটা ইনসুলিন হরমোনের একটা ব্যাপারের কথা বলা হয়েছে যে আর ইঞ্জেকশন নিতে হবে। এবার দেখো ইন অলমোস্ট এভরি আসপেক্ট, এখানে বলছে প্রায় সব দিক দিয়ে ইনসিটু সংরক্ষণ এক্সিটু সংরক্ষণের তুলনায় বেশি সুবিধাজনক। আমার ইনসিটু মানে হচ্ছে যে কোনো প্রাণী বা উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে রক্ষা করা, তার নিজস্ব, যেমন ধরুন একটি ধান যদি তুমি রক্ষা করতে চাও, একটা ধানের ভ্যারাইটি যেটা খুব মানে নিউট্রিশাস এবং ট্র্যাডিশনাল, সেটা চাষ করা হয় না কিন্তু সেটাকে চাষের মাধ্যমে তুমি সেটাকে টিকিয়ে রাখতে পারো, সেটা খুব সহজ। এ সত্ত্বেও এক্সিটু সংরক্ষণ দরকার হয়ে পড়ে কেন? ইনসিটু করলেই হতো, এক্সিটু কি দরকার আছে? এক্সিটু দরকার আছে তার কারণ এক্সিটু হচ্ছে যখন সংখ্যাটা
একটি মানে খুব অল্প সংখ্যায় চলে আসে, মানে প্রাণীটি অবলুপ্ত হতে 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 এমন একটা জায়গায় এসছে যে এর সংরক্ষণ আর প্রায় অসম্ভব হয়ে পড়ছে ইনসিটু পদ্ধতিতে। কারণ ইনসিটুতে যদি দেই আর সেটা যদি ইনসিটুতে গিয়ে কোনোভাবে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, ইনসিটুতে কী হয়, জমিতে লাগানো হয়েছে বা ন্যাচারাল পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে একটা বাঘকে, সেটা হয়তো বিরল প্রজাতির বাঘ, তাকে ধরে কেউ মেরে দিল বা সে কম্পিটিশন করতে পারলো না, সে মারা গেল, প্রকৃতির সঙ্গে কম্পিটিশন করতে পারলো না, নিজের প্রজাতির সঙ্গে কম্পিটিশন করতে পারলো না। তো সেক্ষেত্রে আমাদের পুরো জিন অবলুপ্ত হয়ে গেল। একে বলা হয় যে একটা ওয়াইল্ড জিন যদি অবলুপ্ত হয়ে যায় সেটা সবচেয়ে বড় ক্ষতির। তো এক্ষেত্রে আমরা যদি সেই প্রাণীটির নখ, চুল বা এসব কিছু সংরক্ষণ করে রাখতাম, যার ফলে নতুন প্রাণী আবার পাওয়া যেতে পারে, তো সেক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে উত্তর হবে এক্সট্রিম লস অফ পপুলেশন। জীব সংখ্যা যদি খুব কমে যাওয়া যায়, তো কম ক্ষেত্রে কি হবে, ওটা ক্ষেত্রে আমরা নর্মাল ব্রিডিং বা সংরক্ষণ করতে পারি না, রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একটা কিন্তু এক্সিটু সংরক্ষণ করতে হয়। তাহলে এই ছিল আজকের তোমাদের ভিডিও। প্রশ্নের উত্তরগুলো দেখো, বোঝো ভালো করে, লেয়ার 3 জন্য প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক ফর সেকেন্ড layer of examination. Thank you.